আসসালামু আলাইকুম বন্ধুরা। অনেকেই বাংলাদেশ বেতারে সংবাদ পাঠক হিসেবে কাজ করতে চান, উপস্থাপক হিসেবে কাজ করতে চান, কিন্তু বুঝে উঠতে পারেন না এই জায়গাগুলোতে কিভাবে কাজ করতে হবে, কী ধরনের যোগ্যতা প্রয়োজন, কিভাবে আবেদন করতে হবে। আজ এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। অনেকেই আছেন যাদের কণ্ঠস্বর বেশ সুন্দর, শুদ্ধ উচ্চারণে গুছিয়ে কথা বলতে পারেন, আবার অনেকে আবৃত্তি চর্চা করেন। অর্থাৎ এই ধরনের যোগ্যতা বা এই ধরনের গুণ যাদের রয়েছে তারা চাইলেই একটা প্রস্তুতি নিয়ে বাংলাদেশ বেতারের বিভিন্ন জায়গায় কাজ করতে পারেন। অর্থাৎ সংবাদ পাঠক হিসেবে কাজ করতে পারেন, অনুষ্ঠান ঘোষক বা উপস্থাপক হিসেবে কাজ করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আপনার যে গুণগুলো বা যে যোগ্যতাগুলো আপনার থাকা উচিত, অবশ্যই আপনার শুদ্ধ উচ্চারণে গুছিয়ে কথা বলার যে যোগ্যতা সেটা আপনার থাকতে হবে। অর্থাৎ বাংলা উচ্চারণের নিয়ম কানুন আপনি জানেন, আপনি আত্মস্থ করেছেন এবং আপনি সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারেন। এই ধরনের যোগ্যতা যদি আপনার থাকে তাহলে বাংলাদেশ বেতার আপনার জন্য। এবং যতটুকু আমি জানি শিক্ষাগত যোগ্যতা অন্তত এইচএসসি পাস, এবং আপনার শিক্ষাগত যোগ্যতা যদি স্নাতক বা স্নাতকোত্তর হয় তাহলেও সেটা বেশ ভালো। তো আপনার শুদ্ধ উচ্চারণে কথা বলার যোগ্যতা রয়েছে, আপনার কণ্ঠস্বরও বেশ ভালো এবং আপনার শিক্ষাগত যোগ্যতা রয়েছে। এই দুটোর সমন্বয়ে আপনি অনায়াসে বাংলাদেশ বেতারে কাজ করার সুযোগ পাবেন। তবে তার জন্য অবশ্যই আপনাকে প্রস্তুতি নিতে হবে। চলুন এবার আলোচনা করা যাক কী ধরনের প্রস্তুতি আপনাকে নিতে হবে। ধরা যাক আপনি বাংলাদেশ বেতারের যে কোনো কেন্দ্রে, সেটা হতে পারে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, যে কোনো কেন্দ্রে আপনি সংবাদ পাঠক হিসেবে অডিশন দিতে চান। সেক্ষেত্রে অবশ্যই আপনার সংবাদ পাঠকরা যেভাবে সংবাদ পড়েন সেই স্টাইলটা আপনাকে রপ্ত করতে হবে। সেক্ষেত্রে আপনি যদি একটা আবৃত্তি বা শুদ্ধ উচ্চারণের কোর্স করেন তাহলেও কিন্তু খুব ভালো হয়। আবার অনেক জায়গায় সংবাদ পাঠকের আলাদা কোর্স রয়েছে। তো এই কোর্সগুলো করার মাধ্যমে আপনার যে জিনিসটা হবে সেটা হচ্ছে আপনার শুদ্ধ উচ্চারণের দক্ষতা তৈরি হবে এবং সংবাদ পাঠের যে স্টাইল সেই স্টাইলটা আপনি রপ্ত করতে শিখবেন। অনেকের ক্ষেত্রে আবার এমন হয় যারা শুদ্ধ উচ্চারণে সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারেন, আবার কণ্ঠস্বরও বেশ ভালো। সেক্ষেত্রে যে একেবারেই কোর্স করতে হবে সেটা আমি বলবো না। কোর্স না করা সত্ত্বেও কিন্তু আপনি টেলিভিশনের সংবাদ দেখে, বেতারের সংবাদ শুনে আপনি স্টাইলটা রপ্ত করতে পারেন বাড়িতে বসেই। অর্থাৎ আপনার যে পত্রিকা রয়েছে সেটা মোবাইল থেকে দেখে হোক অথবা কাগজের পত্রিকা হোক, সেটা দেখে দেখে আপনি প্রতিদিন প্রত্যেকটা শব্দ উচ্চারণ ঠিকঠাক রেখে সংবাদ পাঠকরা যেভাবে সংবাদ পড়েন সেভাবে পড়ে পড়ে আপনি যদি রপ্ত করতে পারেন তাহলে আপনি অনায়াসেই বাংলাদেশ বেতারের যে কোনো কেন্দ্রে আপনি আবেদন করতে পারবেন সংবাদ পাঠক হিসেবে। এবার আসি, অনেকে অনুষ্ঠান ঘোষক হতে চান বা উপস্থাপক হতে চান। বাংলাদেশ বেতারে অনুষ্ঠান ঘোষক বা উপস্থাপক হতে গেলে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে? সংবাদ পাঠকের মতোই যে গুণগুলো বা যে যোগ্যতাগুলো দরকার সে যোগ্যতাগুলো থাকলেই হবে। অর্থাৎ শুদ্ধ উচ্চারণ, সুন্দর বাচনভঙ্গি এবং সুন্দর বা ভালো একটি কণ্ঠস্বর, এটা যদি থাকে তাহলে আপনি বাংলাদেশ বেতারে অনুষ্ঠান ঘোষক হিসেবেও আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনি প্রস্তুতি কিভাবে নেবেন? অবশ্যই আপনাকে বাংলাদেশ বেতার শুনতে হবে। বর্তমান সময়ে মোবাইলেও কিন্তু আপনি বাংলাদেশ বেতার শুনতে পারবেন এবং বাংলাদেশ বেতারের বিভিন্ন অ্যাপও কিন্তু রয়েছে। সেই অ্যাপগুলো আপনি আপনার ফোনে ইনস্টল করে কিন্তু বাংলাদেশ বেতার শুনতে পারবেন। সেক্ষেত্রে অনুষ্ঠান ঘোষক যারা রয়েছেন তারা কিভাবে অনুষ্ঠান ঘোষণা করে, তারা কিভাবে একটা অধিবেশন শুরু করে, এই জিনিসটা আপনার ভালোভাবে রপ্ত করতে হবে। অর্থাৎ আপনি ধরা যাক অডিশনের জন্য চিন্তা করছেন যে আপনি বাংলাদেশ বেতারে আবেদন করবেন, আপনি অডিশনের মুখোমুখি হবেন, অডিশন ফেস করবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনার একটা প্রস্তুতি দরকার যে বাংলাদেশ বেতারের যারা অনুষ্ঠান ঘোষক বা উপস্থাপক রয়েছে তারা কিভাবে কথা বলে, তারা অধিবেশন কিভাবে শুরু করে। যেমন ধরা যাক আমি আমার একেবারেই মিডিয়াতে যে কর্মক্ষেত্র সেটা শুরু করি বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের হাত ধরে। আমি যেটি করেছিলাম, তখনকার সময় তো এত অ্যাপ ছিল না, তখন আমি সেই 7-8 সালের কথা। তখন যেটা করতাম সেটা হচ্ছে রেডিও শুনতাম এবং তারা কিভাবে কথা বলে এটা রপ্ত করতাম। ঠিক আছে, যেমন বাংলাদেশ বেতারের যখন অধিবেশন শুরু হয় এভাবে করে বলে,
বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার চট্টগ্রাম। আজ শনিবার। হ্যাঁ, এই যে বিভিন্ন তারিখ সালগুলো বলে, পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে, বা এমন পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে। ধরা যাক বাংলাদেশ বেতারের, আমি যেহেতু চট্টগ্রাম কেন্দ্রে কাজ করতাম, কিছুক্ষণ পরেই একটা স্থানীয় সংবাদ যাবে। সংবাদ পাঠক অপর প্রান্তে বসে আছে। একজন উপস্থাপক বা একজন অনুষ্ঠান ঘোষক কিভাবে অনুষ্ঠান ঘোষণা করেন, সাধারণত এভাবে বলা হয়, বাংলাদেশ বেতার চট্টগ্রাম, অল্পক্ষণের মধ্যেই শুনবেন স্থানীয় সংবাদ। এভাবে করে আসলে বলা হয়। আবার ধরা যাক গান কিভাবে একজন অনুষ্ঠান ঘোষক গানের উপস্থাপনা করেন। ধরা যাক দুটো নজরুল সঙ্গীত পরপর যাবে, আপনি শুরুটা কিভাবে করবেন? বাংলাদেশ বেতার চট্টগ্রাম, এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী রফিকুল আলম। একটা গান শেষ হলো, এরপর আপনি কি বলবেন? এর পরের গানটার আগে আপনি এভাবে বলতে পারেন, রফিকুল আলমের কণ্ঠে নজরুল সঙ্গীত শুনছেন। এরপর আরেকটা, দুখান নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন রফিকুল আলম। বাংলাদেশ বেতারের যে অনুষ্ঠান ঘোষণাগুলো ঠিক এরকমভাবেই হয়। হ্যাঁ, আমরা সাধারণত প্রাইভেট চ্যানেলগুলোতে যেভাবে দেখি, তারা খুবই হ্যালো গাইস এভাবে করে খুবই উত্তেজিত হয়ে বলে, এটা কিন্তু বাংলাদেশ বেতারের স্টাইল নয়। বাংলাদেশ বেতারের স্টাইল হচ্ছে খুব শান্ত কণ্ঠস্বর থাকবে এবং অপ্রয়োজনীয় কথা বাদ যাবে এখানে। হ্যাঁ, কেবল গানের অ্যানাউন্সমেন্ট দিলেন, শিল্পী গান পরিবেশন করলেন, এটাই শেষ। এর বেশি কিছু অতিরিক্ত কথা কিন্তু বাংলাদেশ বেতারে বলা যায় না। হ্যাঁ, বাংলাদেশ বেতারের এফএম কার্যক্রম রয়েছে, সেখানে তুলনামূলক বেশি বলা যায় এবং যৌক্তিক কথা বলতে হবে, অপ্রাসঙ্গিক কথা বলা যাবে না। এমন কোনো কথা বলবেন না যেটা আসলে খুব নেতিবাচক, যেটা একেবারেই বলা যায় না। তো মিডিয়াতে কাজ করতে গেলে অনেক বিষয় কিন্তু মাথায় রাখা হয়, কোনটা বলতে হবে, কোনটা বলা যাবে না, এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। তেমনি সংবাদ পাঠকরা যেভাবে সংবাদ পড়েন সেটাও আপনি রেডিওতে শুনবেন, কারণ বেতারের সংবাদ পড়ার স্টাইল আর টেলিভিশনের সংবাদ পড়ার স্টাইলের কিছুটা ভিন্নতা রয়েছে। সাধারণত বেতারের যে সংবাদ পাঠকরা রয়েছেন তাদেরকে সাধারণত বলা হয় নিউজ রিডার বা সংবাদ পাঠক, আর টেলিভিশনে যারা সংবাদ পড়েন তাদেরকে বলা হয় সংবাদ উপস্থাপক বা নিউজ প্রেজেন্টার। ব্যাপারটা হচ্ছে এরকম। আর সাধারণত বাংলাদেশ বেতারে যারা সংবাদ পড়েন, বিভিন্ন স্থানীয় যে সংবাদগুলো সেটা যদি বলি আমি, সেগুলো সাধারণত 5 মিনিট 10 মিনিট এমনটা হয়ে থাকে। এবং প্রত্যেকটা সংবাদ পড়ার ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে প্রত্যেকটা উচ্চারণ স্পষ্ট করে সংবাদটা পড়তে হয়। সেক্ষেত্রে আমি বলবো, যাদের উচ্চারণ ভালো, যাদের কণ্ঠস্বর ভালো, শ্রুতিমধুর কণ্ঠস্বর, এবং যারা আসলে স্বপ্ন দেখছেন যে পড়বেন, বাংলাদেশ বেতারে সংবাদ পড়বেন বা উপস্থাপনা করবেন, তারা এই বিষয়গুলোকে মাথায় রেখে এগোতে পারেন। এবার আসি কিভাবে আপনি বাংলাদেশ বেতারে আবেদন করবেন। হ্যাঁ, বাংলাদেশ বেতারের যে বিভিন্ন কেন্দ্র রয়েছে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, হ্যাঁ, আরও বেশ কিছু কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রগুলোতে যদি আপনি আবেদন করতে চান, তাহলে অবশ্যই যে যোগ্যতাগুলোর কথা বললাম সেই যোগ্যতাগুলো ভালোভাবে নিজের মধ্যে রপ্ত করে, হ্যাঁ, ভালোভাবে চর্চা করে আপনি আবেদন করে রাখবেন। বর্তমান সময়ে আবেদনটা অনেক বেশি সহজ হয়ে গেছে। সেটা হচ্ছে ফেসবুকে আপনি দেখবেন প্রত্যেক আঞ্চলিক কেন্দ্রের বিভিন্ন ফেসবুক পেজ রয়েছে, সেখানে একটু চোখ রাখবেন। যখনই কোনো অডিশন নেওয়ার প্রস্তুতি চলে তখনই কিন্তু সেই সব পেজ থেকে, সেসব আঞ্চলিক কেন্দ্রের পেজ থেকে কিন্তু নোটিশ দেওয়া হয়, হ্যাঁ, ঘোষণা দেওয়া হয়, বা রিক্রুটমেন্ট যে প্রসেস এর জন্য একটা আপনি দেখবেন যে একটা ছবি আপলোড করা হয়, যে বাংলাদেশ বেতারে অনুষ্ঠান ঘোষক নেওয়া হচ্ছে, সংবাদ পাঠক নেওয়া হচ্ছে, আপনার মধ্যে যদি এই যোগ্যতাগুলো থাকে তাহলে আপনি অমুক লিঙ্কে গিয়ে একটা গুগল ফর্ম থাকে, সেখানে একটু আবেদন করে ফেলেন। তার মানে কি এখন অনেক সহজ হয়ে গেছে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। এবং আপনি সরাসরি গিয়েও বাংলাদেশ বেতারের যে কোনো কেন্দ্রে আপনি আবেদনপত্র জমা দিতে পারেন। ঠিক আছে,
সেই ক্ষেত্রে আসলে সিভিটা আসলে কী ধরনের হতে পারে সেটা নিয়ে আমি একটু ছোট্ট করে আলোচনা করি। আমরা যখন, বিশেষ করে আমি যখন বাংলাদেশ বেতারে আবেদন করি, আমার একটা আবেদনপত্র ছিল এবং সঙ্গে একটা সিভি ছিল, হ্যাঁ, এবং 2 কপি ছবি ছিল এবং ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি এবং সর্বশেষ যে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র সেটাও আমি যুক্ত করে আবেদন করেছিলাম। সেক্ষেত্রে কিভাবে আবেদন করতে হয়, আমি যেহেতু বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রে আমার মিডিয়াতে কাজ করা শুরু হয়েছিল, আমি আবেদন করেছিলাম আঞ্চলিক পরিচালক বরাবর। ব্যাপারটা এমন ছিল, বরাবরে আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার চট্টগ্রাম, বিষয় অনুষ্ঠান ঘোষণায় কণ্ঠস্বর পরীক্ষা প্রসঙ্গে আবেদন। জনাব সবিনয় নিবেদন এই যে, আমি নিম্নে স্বাক্ষরিত অমুক, হ্যাঁ, আমি দীর্ঘদিন যাবৎ আবৃত্তি এবং উপস্থাপনা করে আসছি, বিভিন্ন মঞ্চে উপস্থাপনা করেছি। আমি শুদ্ধ উচ্চারণ আবৃত্তি উপস্থাপনার একটি কোর্স করেছি, সেটাও বলতে পারেন। হ্যাঁ, আমি অমুক বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক বা স্নাতকোত্তর করেছি। যে কোনো সাবজেক্টে আপনি পড়েন না কেন, এটা এভাবে উল্লেখ করবেন আপনার আবেদনপত্রে। তারপর বলবেন, আমি আপনার কেন্দ্রে অনুষ্ঠান ঘোষক হিসেবে কণ্ঠস্বর পরীক্ষা দিতে চাই। অতএব বিনীত নিবেদন এই যে, আপনি যদি আপনার কেন্দ্রে অনুষ্ঠান ঘোষক হিসেবে কণ্ঠস্বর পরীক্ষার সুযোগ দেন তাহলে আন্তরিকভাবে কৃতজ্ঞ থাকব। নিবেদক, নিচে আপনার নাম, ঠিকানা, মোবাইল ফোন নাম্বার এবং নিবেদকের আপনার নামের উপর একটা সিগনেচার আপনাকে করে দিতে হবে। এভাবে একটি আবেদনপত্র আপনি লিখবেন। তার সঙ্গে আপনি একটি আপনার জীবন বৃত্তান্ত যুক্ত করবেন, আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি যুক্ত করবেন, 2 কপি ছবি যুক্ত করবেন। এভাবেও কিন্তু আপনি হার্ড কপি জমা দিতে পারেন, ঠিক আছে। আবার অনেক সময় দেখা যায় কি, বাংলাদেশ বেতার কর্তৃক একটা ফর্ম থাকে, সেই ফর্মটাও ফিল আপ করেও দেওয়া যায়, মানে বিভিন্নভাবে আসলে আপনি দিতে পারবেন। এখন অনলাইনে যারা করতে চান তারা তো খুব সহজ, তারা অনায়াসে পেজগুলোতে নজর রাখবেন। যখনই অডিশনের জন্য কল করা হবে বা যখনই আপনি দেখবেন যে বাংলাদেশ বেতারে সংবাদ পাঠক উপস্থাপক নেওয়া হচ্ছে, তখনই আপনি একটা আবেদন করে রাখতে পারেন, ঠিক আছে। কারণ ওখানে অ্যানাউন্সমেন্ট দেওয়া মানে খুব শীঘ্রই সেটা নেওয়া হবে, মানে সরকার কর্তৃক এক ধরনের ঘোষণা থাকা মানে খুব শীঘ্রই আপনাকে নেওয়া হবে, এই হচ্ছে বিষয়। যারা আবৃত্তি চর্চা করেন, সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারেন, যাদের উচ্চারণ খুব ভালো, আমি তাদেরকে প্রায় বলি যে আপনারা বাংলাদেশ বেতারের যে কোনো কেন্দ্রে আপনারা চেষ্টা করুন, অডিশন দেওয়ার চেষ্টা করুন। হ্যাঁ, আপনি যদি খুব ভালো পারফরমেন্স করেন অবশ্যই আপনি টিকবেন, কারণ বাংলাদেশ বেতারে কিন্তু যে বিচার কার্য সেটা খুব ভালো হয়, হ্যাঁ, নিখুঁত হয়। হ্যাঁ, আমার এমনও হয়েছে যে আমি যখন বাংলাদেশ বেতারে আমার জীবন বৃত্তান্ত, আমার আবেদন জমা দিতে যাই, তখন কিন্তু আমি কেবল অভ্যর্থনা যে কক্ষ রয়েছে অর্থাৎ রিসেপশনে গিয়েছিলাম কেবল, আমি ভেতরে ঢুকতে পারিনি, ঠিক আছে। পরবর্তী সময় অডিশন দেওয়ার জন্য ঢুকেছি এবং কাজ করার যখন সুযোগ পেলাম তখন তো আমাদের জন্য ব্যাপারটা অনেক বেশি সহজ হয়ে গেল। তো যারা আসলে মিডিয়াতে কাজ করতে চান, যাদের কণ্ঠটাকে সুন্দরভাবে ব্যবহার করতে চান, হ্যাঁ, তারা, আমি বলবো যে অবশ্যই বাংলাদেশ বেতারের যে সুযোগগুলো সেগুলো কাজে লাগানো উচিত। অনেকে দেখা যায় কি প্রাইভেট টেলিভিশন চ্যানেলে বা সরকারি টেলিভিশন চ্যানেলে কাজ করতে চান, হ্যাঁ, আসলে এক লাফে তো আসলে গাছে ওঠা যায় না। সেক্ষেত্রে আপনাদের যে এই যে সুযোগগুলো রয়েছে, আপনি ধরেন রংপুরে থাকেন, সিলেট থাকেন, রাজশাহীতে থাকেন, ঢাকাতে থাকেন, চট্টগ্রামে থাকেন, আপনি অনায়াসে কিন্তু এই যে জায়গাগুলো কাজে লাগিয়ে আপনার যে অভিজ্ঞতা সেটা সঞ্চয় করতে পারেন এবং আপনি বেতারে কাজ করার মধ্য দিয়ে অনেক কিছু শিখবেন। এবং বেতারের পরিবেশ কিন্তু অনেক ভালো, হ্যাঁ, অনেক চমৎকার সব মানুষ রয়েছে যারা সবসময় আপনাকে শেখানোর জন্য বসে আছে। তো শুরুটা যদি বেতারের মতো জায়গায় হয়, পরবর্তী সময়ে আপনি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সংবাদ উপস্থাপক, হ্যাঁ, রিপোর্টার, উপস্থাপক ইত্যাদি বিভিন্ন জায়গায় কিন্তু কাজ করতে পারবেন, কারণ আপনার একটা যোগ্যতা তৈরি হবে, আপনার একটা অভিজ্ঞতা তৈরি হবে। সেই অভিজ্ঞতার আলোকে আপনি বিভিন্ন জায়গায় কিন্তু কাজ বাগিয়ে নিতে পারবেন এবং আপনি যখন আবেদন করবেন বিভিন্ন টেলিভিশন চ্যানেলে, বিভিন্ন অন্যান্য রেডিওতে, সবাই কিন্তু আপনার যোগ্যতাকে একটু ভালোই কাউন্ট করবে, ঠিক আছে। হ্যাঁ, এর তো যোগ্যতা রয়েছে, আপনি একেবারে ফ্রেশ, কোনো যোগ্যতাই নাই বা আপনি কোথাও কাজ করেননি, এই ধরনের মানুষকে আসলে টেলিভিশনে খুব একটা নিতে চায় না। তাই আপনাদের যাদের এই ধরনের যোগ্যতা রয়েছে, ঘরে বসে না থেকে আপনারা আবেদন করুন।
এবং চমৎকার একটি বিষয় আমি আপনাদেরকে জানাই, সেটা হচ্ছে অনেকেই ভাবেন বেতারের এই সংবাদ পাঠক, উপস্থাপক এই ধরনের জবগুলো কি কোনো স্থায়ী জব কিনা। না, এগুলো স্থায়ী জব না, এগুলো হচ্ছে কন্ট্রাকচুয়াল জব। ঠিক আছে, এবং আপনি দীর্ঘদিন যাবৎ কাজ করতে পারবেন। ঠিক আছে, সাধারণত যারা চাকরিজীবী রয়েছেন, অন্যান্য পেশায় যারা যুক্ত রয়েছেন, তারা তাদের ফ্রি টাইমে আসলে এখানে দেন। এই হচ্ছে বিষয়। এটা 9টা 5টা কোনো জব না। আমি যদি সংবাদ পাঠের বিষয়টাতে আসি তাহলে বলবো যে আমি তো 5 মিনিটের সংবাদ পড়েই চলে আসতাম। ঠিক আছে, আমার আর কোনো কাজ ছিল না কিন্তু। ঠিক আছে, এমন না যে আমি সংবাদ পাঠ করতে যাচ্ছি আমাকে 9টা 5টা ডিউটি করতে হবে, ব্যাপারটা এমন না। ধরা যাক মাসে আপনাকে 3টা 4টা 2টা বা 1টা আপনাকে ডিউটি দেওয়া হলো, আপনি কেবল সেই ডিউটিটা পারফর্ম করেই চলে আসবেন। ধরা যাক 5 মিনিটের নিউজ, আপনি 30 মিনিট আগে গেলেন, 5 মিনিটের সংবাদটা পড়ে আসলেন, তারপরে বাসায় চলে আসলেন। হ্যাঁ, আর যারা অনুষ্ঠান ঘোষণা করে তাদের একটু সময় বেশি লাগে, তাদের 5-6 ঘন্টা সময় দিতে হয়। সেই ক্ষেত্রে বেতারের যে অনুষ্ঠানের নিয়ম সেটা হচ্ছে সাধারণত 3টা পালা থাকে। ঠিক আছে, সাধারণত একেবারে সকাল 6টা থেকে বা 6:30 থেকে রাত 12টা পর্যন্ত যখন চলে তখন 3টা শিফটে বিভক্ত থাকে। যে যার প্রয়োজন অনুযায়ী যার যে শিফটটা যার জন্য পারফর্ম করা সহজ হবে সেই শিফটে কাজ করে। এভাবে করেই কিন্তু কাজ করতে হয়। সাধারণত অনুষ্ঠান ঘোষণায় ডিউটি একটু বেশি থাকে। ঠিক আছে, হয়তো সপ্তাহে 2টা বা 3টা ডিউটি থাকতে পারে, মাসে 4-5টা ডিউটি থাকতে পারে। তারা কিন্তু আপনাকে জিজ্ঞেস করে নেবে আপনি ডিউটি করতে পারবেন কি না। হ্যাঁ, এটা হচ্ছে বিষয় আর কি। তো যারা বেশিরভাগ ক্ষেত্রে যারা কর্মজীবী মানুষ তারাই কিন্তু তাদের শুক্রবার শনিবার এই সময়টাতে সময় দেয়, বা রাতে সময় দেয় যারা দিনের বেলায় চাকরি করে। তো বেতারে কিন্তু কাজ করার পরিবেশটা অনেক সুন্দর এবং অনেক বেশি নমনীয়, এবং আপনি খুব নির্ঝঞ্ঝাটভাবে কাজ করতে পারবেন, সুন্দর পরিবেশ বিরাজমান। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরবর্তীতে মিডিয়ার অন্যান্য টেলিভিশন মিডিয়াতেও কিন্তু আপনি কাজ করতে পারবেন। হ্যাঁ, সাধারণত বেতারে কাজ করা মানুষগুলোই বেশিরভাগ ক্ষেত্রেই বিটিভি, বাংলাদেশ টেলিভিশন, তারপরে অন্যান্য যে প্রাইভেট টেলিভিশন চ্যানেল রয়েছে সেখানে কিন্তু তারা কাজ করে। তো বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটির মাধ্যমে যারা বেতারে কাজ করতে চান বা যারা মিডিয়াতে কাজ করার স্বপ্ন দেখছেন, যারা কণ্ঠ নিয়ে কাজ করার স্বপ্ন দেখছেন, যাদের সুন্দর উচ্চারণ রয়েছে, সুন্দর বাচনভঙ্গি রয়েছে, তারা কিন্তু আমার কাছে মনে হয় যে এটা অবশ্যই কাজে লাগানো উচিত। ঠিক আছে, কারণ আপনার গোড়াটা যখন শক্ত হবে তখন আপনি অন্যান্য কাজগুলো কিন্তু অনেক সুন্দরভাবে করতে পারবেন। আমার গোড়া ছিল কিন্তু বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র, সেটা আমি সবসময় কৃতজ্ঞতার সঙ্গে স্বীকার করি, এবং সেই হাত ধরেই কিন্তু মিডিয়াতে কাজ করা। কারণ আপনার সুন্দর কণ্ঠস্বর রয়েছে, আপনার সুন্দর বাচনভঙ্গি রয়েছে, আপনি যদি কাজ না করেন বা পেশাদারিত্বের কোনো জায়গায় যদি আপনি যুক্ত না হন, তাহলে দেখবেন একটা সময় সেটি হারিয়ে যাচ্ছে। ধরে রাখতে হলে কাজ করতে হয়, কাজের মাধ্যমেই আসলে আমরা বেঁচে থাকি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। আসসালামু আলাইকুম।